নতুন একটা চ্যাপ্টার সামনে চলে এলো, মানে জুলাই সনদ যদি সরকার কোনোভাবে ইগনোর করতেও চায়, যদিও সরকারের একদম প্রধান থেকে শুরু করে দ্বিতীয় প্রধান, অর্থাৎ আমি দলীয় মহাসচিবের কথা বলছি, তারা প্রত্যেকে বলছেন যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, সেটা বিএনপির মতো করে। কিন্তু এমন যদি হয়, যদি ধরে নেই সেটা না করে, এবং ডক্টর স্নিগ্ধা যেটা বললেন যে মানুষ বুঝতেছে না, সুতরাং জুলাই সনদ হলো কি হলো না, এটি নিয়ে আপনারা হালে পানি পাবেন কোত্থেকে, মানে যদি জনগণকে না পান? দেখেন, এখানে আমি একটু এভাবে শুরু করি। সেটা হচ্ছে যে এই যে জনসম্পৃক্ততা বিহীন একটা এজেন্ডা নিয়ে আমরা নেমেছি, এই বিষয়টা যে বলা হচ্ছে এটা খুবই ভুল কথা। প্রথমত হচ্ছে দেখেন, বাংলাদেশের এই সব সংকটের মূল সংকট শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় না বাংলাদেশে, এটাই তো সবচেয়ে বড় সংকট। এবং এই যে দেখেন, বারবার করে বলা হচ্ছে যে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না, জনগণের সাথে কি মানে সম্পর্ক। আপনি দেখেন যারা এই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আসলে আপনি যদি ইকোনমিক ক্লাসটা দেখেন, বড় লোকের পোলাপান তো শহীদ হয় নাই, হয়েছে একেবারে দিন এনে দিন খাওয়া যে মানুষগুলো, তারা কেন এই আন্দোলনে গেল? তাদের কি কোটা দরকার ছিল? এই প্রশ্নটা করেন না যে জনসম্পৃক্ত গণ অভ্যুত্থানটা যদি জনসম্পৃক্ত হয়, গণ অভ্যুত্থান তাহলে কেন? প্রথমে তো কোটা দিয়ে শুরু হয়েছিল, কোটা না মেধা। যে একটা বাসের হেল্পার, সে যখন শহীদ হলো এই মোহাম্মদপুরের বসিলার, সে কেন এই আন্দোলনে গেল? যে ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটির, ওরা কেন নামলো? ও তো বিসিএস দিবে না, ওর তো চাকরি দরকার না, ও তো দেশের বাইরে যাওয়ার প্ল্যান করতেছে। সুতরাং এইটা হচ্ছে আমাদের একটা ভ্রান্তি, যে গণ অভ্যুত্থানের সত্যিকার অর্থে আকাঙ্ক্ষাটা বুঝতে না পারা। দেখেন, ৭১-এর যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, যেই ধরনের একটা সমাজ ব্যবস্থা আমরা চেয়েছিলাম, সেটা আমরা পারিনি এস্টাবলিশ করতে। এরপরে হয়েছে ৯০ মানুষের রাস্তায় নামতে হয়েছে, ছাত্র জনতার রাস্তায় নামতে হচ্ছে, রাজনৈতিক দলগুলো ছিল। সেখানে আমরা কি করলাম? ৩ জোটের রূপরেখা করলাম, যে ঠিক আছে আমাদের রাজনৈতিক দলগুলো বললো হ্যাঁ আমরা ভালো হয়ে যাব, আমরা একটা কমিটমেন্টে আসি। কিন্তু পরবর্তী দেখা গেল সেটা কাগজে কলমে থেকে গেল, সেটা আলটিমেটলি হলো না। তারপরে কিন্তু আবার ২৪ হতে হলো। এই কারণে ওই একই কথা কিন্তু ঘুরিয়ে ফিরে রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু ২৪ সালে আমরা নতুন করে বলছি না। এর আগে বিএনপি বলেছে, এই গণসংহতি আন্দোলন বহুদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন অনেকদিন ধরে এই কাজ করছে। সুতরাং এই কথাগুলো নতুন না, এই কথাগুলো আসলে ওই ৯০ থেকেই আছে আসলে মাঠে। এই পরিবর্তনগুলো আমাদের দরকার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার এখানে সংস্কার কমিশন আরো অনেকগুলো গঠন করা দরকার ছিল। ধরেন স্বাস্থ্য সংস্কার কমিশন, শিক্ষা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, আমরা জানি। কিন্তু আরো অনেক কিছু সংস্কার কমিশন আমরা গঠন করতে পারি নাই। তাই বলে যেই সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে সেটার আমরা রেজাল্টটা নিব না? তাহলে ১৮ মাসে আমরা এই যে বসলাম একসাথে, রাজনৈতিক দলগুলো একসাথে বসলো, বসে একমত হওয়ার চেষ্টা করা, চা নাস্তার ব্যবস্থা করা হলো, তাহলে আলটিমেটলি তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্ট? আমরা রেজাল্ট চাই। এখন এসে যখন রেজাল্টটা পাওয়ার কথা, আমাদের রেজাল্টের জন্য কাজ করা শুরু করার কথা, তখন আমরা আবার সেই ১৮ মাস আগে চলে যাচ্ছি। তো এখন সবাই একটা ডিমেনশিয়া রোগে ভুগতেছে। সরকারের যে কোনো কিছুই হয় নাই, কোনো আলোচনাই হয় নাই, এখন কোনো সংস্কারই হবে না। এখন বলছে গণ ভোটের যে আদেশটা, সেটাই এখন অবৈধ। এখন দেখেন, এইখানে অসুবিধার জায়গাটা বিএনপির একটা চাতুরি আছে, বা এই যে মাঠে আপনারাও যখন কথা বলেন, টকশোতে প্রশ্ন করেন, এখানে একটা চাতুরি হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো। আপনার প্রথমেই জুলাই সনদে চলে যায়, কিন্তু আমাদের সংকটটা কিন্তু গণভোটের জায়গায়। হ্যাঁ, না ওইটাই আর কি, আমরা আলোচনাটার কথা বলছি। যে জুলাই সনদ নিয়ে কিন্তু বিএনপি দেখবেন সব সময় কথা বলবে, সবসময় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। এটার মধ্যে একটা চাতুরি কি জানেন? গণভোটের কথায় তারা আসবে না। গণভোট তো আসলে পাবলিক ম্যান্ডেট। গণভোটের যে ৪টা প্রশ্নের ৪ নম্বর দফাটা হচ্ছে জুলাই সনদের অপর যে সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো তারা তাদের ইশতেহার অনুযায়ী করবে। তার মানে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা মানে ৪ নম্বর দফা থেকে ওনারা কথা শুরু করছে। তাহলে প্রথম তিনটা দফায় তো জনগণের কমিটমেন্ট আপনি এনেছেন। ঐকমত্য কমিশনের আমরা বসেছি, নানান দলের নানানভাবে নোট অফ ডিসেন্ট ছিল। এই রাষ্ট্র সংস্কারে অনেকেই মনে করছে যে নির্বাহী ক্ষমতা কমে যাবে, রাষ্ট্র ক্ষমতা অনেকেই আমাদের অফ দ্য রেকর্ড আমাদের বলেছে। আমি যদি বলি জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আমাদের এরকম বলেছে যে তোমরা তো কখনো রাষ্ট্র ক্ষমতায় যাও নাই, রাষ্ট্র চালাও না, এইভাবে রাষ্ট্র চলে না, নির্বাহী ক্ষমতা এত কমে গেলে আমরা তো রাষ্ট্র ফাংশন করাইতে পারবো না। মানে তখনও নির্বাচন হয়নি, কিন্তু ওনারা তখন এই কথা বলেছেন। সুতরাং এই জায়গা থেকে যখন আমরা কথা বলি, তখন আমাদের অসুবিধার জায়গাটা হচ্ছে গণভোটের কথাটা আমরা বাদ দিয়ে দিই। গণভোটে আমরা কি বললাম বলেন? যে জনসম্পৃক্ততাহীন এই জায়গাটাতে আমি একটু কথা বলতে চাই। আমরা যখন গ্রামে গ্রামে গেলাম, একদম ইউনিয়নে গেলাম এই জনমত গঠনের জন্য, যে সংস্কারের জন্য হ্যাঁ বলেন। এবং আমি তো মনে করি বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নাই যারা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করে নাই। হ্যাঁ ভোটের পক্ষে সবাই ক্যাম্পেইন করেছে। মানুষকে কি বলেছে?
আমরা মানুষকে বলেছি যে এই যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হয়েছে। বিএনপি তো এখন অনেক বড় বড় কথা বলে, কিন্তু এই যে যেই হাইকোর্টের রায়ের মাধ্যমে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ঐকমত্য কমিশনে আমরা এইভাবে আলোচনা করি নাই। আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা একটা সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হবে এবং সেটা র্যাঙ্ক চয়েসের মাধ্যমে প্রত্যেকটা দল থেকেই কয়েকটা নাম দিবে, সেখানে হচ্ছে সবচেয়ে যিনি র্যাঙ্ক চয়েসের মাধ্যমে যিনি প্রথমে থাকবেন তাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বানাবো। তাহলে দেখেন অসুবিধার জায়গাটা কোথায়। এই যেটা হাইকোর্টের রুল হইলো এটাও যদি আসতো তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু বিএনপি এর আগে একটা চাতুরি করে ফেলছে। বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিজেদের লোকটাকে বসাইছে। তার মানে এই যে সব জায়গায় রাষ্ট্রের সব জায়গায় নিজেদের লোক বসানোর যে প্রক্রিয়া এটা কিন্তু এখনো চলমান। সেটার কারণে আমরা দেখেছি একটা সরকারের পতন হয়েছে। বায়তুল মুকাররমের খতিব থেকে শুরু করে এই বিচার বিভাগ বলেন, এই আইন বিভাগ বলেন, এই হচ্ছে পুলিশ বলেন, আইজিপি বলেন, সবাই একসাথে পালাইছে। সবাই ক্যান্টনমেন্টে আশ্রয় নিছিল না, সবাই তো পালাইছে। তার মানে আবার আমরা সেই একটা সিস্টেমের মধ্যে দিয়ে আবার ঢুকতেছি। এখন দেখেন মানুষ কি চায়, মানুষ চায় বিচার বিভাগের স্বাধীনতা। কারণ ওই যে আপা যেটা বললো যে উনি একটা মানুষ যখন বিচার চাইতে যাবে তখন উনি চায় যে আমার বিচারটা একদম স্বচ্ছভাবে হোক, এটা কোনোভাবে পলিটিসাইজ না হোক। সেটার জন্য এই গণভোটের রায়টা কার্যকর করা দরকার। 10 বছরের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু আমরা ঐকমত্যে এসছে। তারপরে দেখেন এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এটা তো সবচেয়ে জনঘনিষ্ঠ। আমার যেটা নিয়ে এই গণঅভ্যুত্থানটা শুরু হয়েছিল, যে মানে মেধানা কোটা, দেখেন এটা তো অনেক বড় বৈষম্য ছিল, ডিসপ্যারিটি ছিল, স্বজনপ্রীতি ছিল। পিএসসির চেয়ারম্যানটা যদি আসলে দলের লোক হয় তাহলে এখানে তো একজন একদম তৃণমূল পর্যায় থেকে এসে সে তো এটা এক্সপেক্ট করতে পারে না যে স্বজনপ্রীতি এখানে হবে না। মানবাধিকার কমিশন, আপনি এই গুম খুনের তো বিচার হয় নাই, কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানটা নিজের লোক ছিল হাসিনার। আপনার দুদকের চেয়ারম্যানটা এমপি মন্ত্রীর কোনোদিন এই যে এত টাকা লোপাট হয়েছে, এত টাকা যে বাংলাদেশ থেকে চলে গেছে, ব্যাংকগুলো খালি হয়েছে, এমপি মন্ত্রীর এত দুর্নীতি, কোথায় বাংলাদেশে কি দুদক ছিল না? ধরছে একজন, কেউ ধরা পড়ছে? পড়ে নাই তো। বাংলাদেশে যে সংস্কারগুলো আমরা চাচ্ছি, গণভোটে যে 70% মানুষ রায় দিচ্ছে এইগুলোর কারণে, এবং এইটার থেকে জনসম্পৃক্ত বিষয় আমার মনে হয় এই